গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য সবচেয়ে অপরিহার্য হচ্ছে এই পলিথিনের ছাউনি নির্মাণ করা। দর্শক, পলিথিনের ছাউনি নির্মাণ করতে ভুলের কারণেই অনেকে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সফল হয় না। দর্শক, এই ছাউনি তৈরিতেই ভুল করার কারণে প্রায় 70 থেকে 80% কৃষক গ্রীষ্মকালীন টমেটো চাষ করে ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, এই ছাউনি তৈরি করার দুশ্চিন্তা থেকে আপনারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করতে চান না। এর কারণ হচ্ছে এই ছাউনি করার পদ্ধতিটি আপনার না জানার কারণে। চলুন দর্শক, আমরা জেনে নেই এই পলিশের তৈরির জন্য কয়টি খুঁটি লাগবে, কয়টি কাইম লাগবে এবং কত ফিট প্রস্থ, কত ফিট দৈর্ঘ্য এবং কি কি লাগবে বিস্তারিত সব তথ্য। তাই আজকে আপনাদেরকে জানাবো এই গ্রীষ্মকালীন টমেটোর ছাউনি তৈরির সর্বশেষ এবং পরীক্ষিত প্রযুক্তি। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা ধারাবাহিকভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ কৌশল 15 পর্বে দেখে আসছেন। আজকে থাকছে 5ম পর্ব। এই পর্বে থাকবে সুষম সার ব্যবস্থাপনা, অর্থাৎ আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে গেলে প্রতি শতাংশ জমিতে আপনি কোন সার কি পরিমাণে প্রয়োগ করবেন এবং আপনি এই জমি বা বেড কিভাবে তৈরি করবেন এবং আপনারা দেখছেন এই যে ছাউনি তৈরি করা হচ্ছে, কিভাবে এই ছাউনি তৈরি করবেন, বিস্তারিত সব তথ্য। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক, গ্রীষ্মকালীন টমেটো অনেকে শখের বসে কিংবা অনেকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন, আর অনেকেই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে আপনি নিরাশ হয়ে পড়েন। দর্শক, অনেকগুলো ভুলের কারণে গ্রীষ্মকালীন টমেটো করে আপনি সফল হতে পারছেন না। দর্শক, প্রথম ভুলটি করেন আপনি জাত বাছাই করতে গিয়ে, আর দ্বিতীয় ভুলটি করেন দর্শক এই যে শেড দেখছেন, এই শেড নির্মাণে ভুলের কারণেই আপনি সফল হন না। তৃতীয় ভুলটি করেন আপনি সঠিক হরমোন প্রয়োগ না করার কারণে। দর্শক, এছাড়াও আরও অসংখ্য ভুল করার কারণেই আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে পারেন না। দর্শক, এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে সর্বশেষ পরীক্ষিত কৌশলগুলো আপনাদেরকে জানাবো 15টি পর্বে। প্রত্যেকটি পর্বে থাকবে কৃষকরা কোন কোন ভুলগুলো করে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে এবং এই ভুল উত্তরণে আপনি কী কী পদক্ষেপগুলো নেবেন, বিস্তারিত সব তথ্য। দর্শক, এই 15টি পর্ব ধারাবাহিকভাবে দেখে যদি আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেন তাহলে আপনি ইনশাআল্লাহ শতভাগ সফল হবেন। এই 15 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে হরমোন প্রয়োগ আবশ্যক নয়, তবে একবার ফুলে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে হরমোন প্রয়োগ ও ছাউনি আবশ্যক নয়, তবে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন হাইব্রিড 3টি সেরা গ্রীষ্মকালীন টমেটোর জাতের তথ্য। তৃতীয় পর্বে থাকবে ছাউনি ও হরমোন প্রয়োগ আবশ্যক এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। চতুর্থ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বীজ শোধন, চারা উৎপাদন কৌশল। পঞ্চম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে জমি তৈরি, সুষম সার প্রয়োগ ও ছাউনি তৈরির কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ, সেচ ও নিষ্কাশন ও অপরিসার প্রয়োগ কৌশল। সপ্তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি। অষ্টম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি পোকা ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ বা উইল্টিং রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর নাভি ধসা বা মরক রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর মোজাইক ভাইরাস রোগ বা হলুদ পাতা কোঁকড়ানো রোগ ব্যবস্থাপনা। দর্শক, 15তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা। আর এই গ্রীষ্মকালীন টমেটো চাষের আগে এই 15টি পর্ব দেখে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন, কারণ গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে অনেকগুলো ভুলের কারণে প্রায় 80% থেকে 90% কৃষক
ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, সবগুলো পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখবেন এবং এই পর্বগুলো দেখেই আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন। দর্শক, এই গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য আপনাকে প্রথমেই জানতে হবে এই গ্রীষ্মকালীন টমেটো চাষের উপযুক্ত জমি কোনটি। দর্শক, আমাদের দেশে সাধারণত শীতকালে টমেটো চাষাবাদ করা হয়, কিন্তু কিছু কিছু জাত এই গ্রীষ্মকালেও চাষাবাদ করা যায়। দর্শক, আপনারা জানেন উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়া হলে শীতকালে টমেটোর ফুলগুলি ঝরে পড়ে এবং এই টমেটো গাছগুলো হঠাৎ করে মারা পড়ে। টমেটোর ভালো ফলনের জন্য তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস উত্তম। দর্শক, সুনিষ্কাশিত উঁচু বেলে দোআঁশ মাটিতে আপনারা গ্রীষ্মকালে এরকম ছাউনি তৈরি করে অনায়াসেই এই গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদ করতে পারেন। দর্শক, এই গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য উপযুক্ত সময় হচ্ছে গ্রীষ্মকালে এপ্রিল থেকে জুন মাস, অর্থাৎ বৈশাখ থেকে আষাঢ় মাসের মধ্যেই আপনি এই গ্রীষ্মকালীন টমেটোর ছাউনি তৈরি করে আপনি বীজ বপন করে চারা উৎপাদন করে চারা রোপণ করে ফেলতে হবে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই গ্রীষ্মকালীন টমেটোর জমি আপনি কিভাবে তৈরি করবেন। দর্শক, গ্রীষ্মকালীন টমেটোর ভালো ফলন অনেকাংশে জমি তৈরির উপর নির্ভর করে, তাই 4 থেকে 5 বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। মাটির প্রকৃতি, স্থান, রোপণকাল ভেদে 20 থেকে 30 সেন্টিমিটার চওড়া নালা করতে হবে। এতে অতিরিক্ত বৃষ্টিপাতজনিত যে পানি রয়েছে এই পানিগুলো দ্রুত নিষ্কাশিত হয়ে যাবে এবং প্রয়োজনে সেচ দেওয়ার সুবিধা হবে। কম বৃষ্টিপাত এলাকায় বা বর্ষার আগে বা শীতের আগে খোলা মাঠে চাষের ক্ষেত্রে এইভাবে জমি তৈরি করে নেওয়াই উত্তম। গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য সবচেয়ে অপরিহার্য হচ্ছে এই পলিথিনের ছাউনি নির্মাণ করা। দর্শক, পলিথিনের ছাউনি নির্মাণ করতে ভুলের কারণেই অনেকে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সফল হয় না। এবং কি কি ভুলগুলো করে, তারা প্রথম ভুলটি করে আপনারা জানেন, গ্রীষ্মকালীন টমেটো যেমন বাড়ি হাইব্রিড টমেটো 8, বাড়ি হাইব্রিড টমেটো 10, এটি সাধারণত 5 থেকে 6 ফিট পর্যন্ত লম্বা হয়। অনেকে ছাউনি নিচু করে দেয় এবং এই টমেটো গাছ ছাউনির কারণে আর বাড়তে পারে না, বরং পলিথিন রৌদ্রের তাপে গরম হয়ে এই গাছগুলো ভিতরে অর্ধসিদ্ধ হয়ে মারা যায়। দর্শক, পলিথিনের ছাউনি ভরা বর্ষা মৌসুমে লাগানো চারার স্বাভাবিক বৃদ্ধি এবং পরবর্তী সময়ে ভালো ফলনের নিশ্চয়তার জন্য বেডে নৌকার ছয়ের আকৃতি করে স্বচ্ছ পলিথিন দিয়ে এরকম করে ছাউনি তৈরি করতে হবে। চলুন দর্শক, আমরা জেনে নেই এই গ্রীষ্মকালীন টমেটোর যে ছাউনি আপনি কিভাবে তৈরি করবেন। দর্শক, গ্রীষ্মকালীন টমেটোর এই ছাউনি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে স্বচ্ছ পলিথিন, প্রয়োজন হবে বরাক বাঁশ বা মাখাল বাঁশ, প্রয়োজন হবে রশি বা পাটের সুতলি বা নাইলনের রশি। দর্শক, পলিথিন চওড়া ভাঁজসহ 72 ইঞ্চি বা 180 সেন্টিমিটার প্রশস্ত হবে এবং 0.1 মিলিমিটার পুরুত্বের পলিথিন এই ছাউনিতে ব্যবহার করতে হবে। এই ছাউনি তৈরি করতে 230 সেন্টিমিটার চওড়া এবং মাঝে 30 সেন্টিমিটার নালা করে এরকম 2টি বেড বা 3টি বেড রেখে এরপর ছাউনি তৈরি করতে হয়। দর্শক, আপনারা দেখছেন আমরা এখন গ্রীষ্মকালীন টমেটোর ছাউনি, এই ছাউনির নিচেই আছি এবং আপনারা দেখেন ছাউনির যখন কিনারে যাচ্ছি এই কিনারেও কিন্তু আপনার উচ্চতা প্রায় 6 ফিট এবং আমরা যদি ঠিক ছাউনির মধ্যে আসি হাত দিয়েও আমরা নাগাল পাচ্ছি না। অর্থাৎ আপনার বুঝতে হবে এই ছাউনিটির খুঁটি কত ফিট নিতে হবে। দর্শক, এই ছাউনির জন্য পাশের খুঁটিগুলো নিতে হবে 7 ফিট এবং মধ্যের খুঁটিগুলো নিতে হবে 9 ফিট। দর্শক, দুই পাশের খুঁটিগুলো যদি আপনি 7 ফিট এবং মধ্যের খুঁটি 9 ফিট নেন, তাহলে প্রত্যেকটি খুঁটির 2 ফিট করে মাটির নিচে দিলে এই খুঁটিটির উপরে 7 ফিটের মধ্যে 2 ফিট গিয়ে থাকবে 5 ফিট এবং এই মধ্যের খুঁটিটির 9 ফিটের মধ্যে উপরে থাকবে 7 ফিট। তখন একটি গাছ 5 থেকে 6 ফিট হলেও গাছটি উপরে বাতাস চলাচলের কারণে গাছটি সতেজ থাকবে এবং গাছটি নেতিয়ে পড়বে না। প্রতি শতকে ছাউনি তৈরির জন্য এই ধরনের মোট 6 থেকে 7টি খুঁটির প্রয়োজন হয় এবং আড়াগুলি স্থাপনের সুবিধার্থে খুঁটির উপরিভাগে খোঁজ কেটে দিতে হবে। গাছের ঠেকনা দেওয়ার জন্য বরাক বাঁশের খুঁটি ব্যবহার করতে হবে। এ কাজে 3টি বরাক বাঁশের প্রয়োজন হয়। মাখাল বাঁশ হতে ধনুক বা বাতা তৈরি করা যেতে পারে। আড়ার কাজেও এই বাঁশ ব্যবহার করা হয়। 18 মিটার টানেলের জন্য মোট 41 যোগ 2 43টি ধনুকের দরকার পড়বে। ধনুক তৈরির জন্য একটি মাখাল বাঁশ থেকে অনায়াসে ন্যূনতম 15 থেকে 16টি ধনুক তৈরি করা সম্ভব। ধনুকের জন্য 4টি মাখাল বাঁশ প্রয়োজন এবং ধনুকগুলি
50 সেন্টিমিটার দূরে দূরে আড়ার উপরে স্থাপন করতে হবে। এভাবে প্রতি শতকে ছাউনি তৈরির জন্য 41টি ধনুক আড়ার সাথে বাঁধা হয় এবং অবশিষ্ট 2টি পলিথিনের প্রান্তে টানা করে শক্তভাবে বাঁধার জন্য ব্যবহার করা হয়। ধনুকের শেষ প্রান্তের 2.5 থেকে 3 সেন্টিমিটার উপরে খাস করে নিলে পলিথিন বাঁধা শক্ত ও দীর্ঘস্থায়ী হয়, নতুবা কয়েকদিন পর পর সুতলির বাঁধ ঢিলা হয়ে যাবে এবং পলিথিন সহ আড়া উপরে এসে ছাউনি ক্ষতিগ্রস্ত হবে। বাতা মাখাল বাঁশের সাহায্যে এই বাতা তৈরি করা হয়। লম্বালম্বি ধনুকের উপর স্থাপনের জন্য প্রতি শতক সর্বমোট 6টি 20 মিটার লম্বা বাতার দরকার পড়ে। এই জন্য 5টি মাখাল বাঁশের প্রয়োজন। 4টি বাতা 2টি মিরির বেডের মাঝ বরাবর ধনুকের সহিত সংযুক্ত হয়। অবশিষ্ট 2টি বাতা দিয়ে ছাউনির উভয় পার্শ্বের পলিথিনের প্রান্তগুলি মুড়িয়ে বাঁধা হয় এবং পার্শ্বকুটির সাথে টেনে সংযুক্ত করা হয়। এতে করে পলিথিন ছাউনির উপর থেকে নির্গত বৃষ্টির পানি অতি সহজেই নালাতে ছড়িয়ে পড়তে পারে। ছাউনির ফ্রেম তৈরির 2 পার্শ্বে ও মাঝের খুঁটি বরাবর আড়া বাঁধার জন্য প্রতি শতক মোট 6টি মাখাল বাঁশের দরকার হয়। পাটের সুতলি ধনুক বাতা আড়া বাঁধার জন্য এবং গাছ বাঁধার কাজে ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত 182.3 মিটার ছাউনির জন্য প্রায় 4 কেজি চিকন পাটের সুতলি দরকার হয়। ছাউনি দেবার পর ছাউনির উপর দিয়ে উভয় পার্শ্ব থেকে আড়াআড়িভাবে 1 মিটার পর পর রশি পেঁচানো হয়ে থাকে, যাতে বাতাসে ঝড়ে পলিথিন ছাউনি উড়ে না যায়। ফলে উত্তোলন শেষে বাতা ও ধনুক আড়া খুঁটিগুলো যত্ন সহকারে ধরে তুলে দিতে হয়। পরিপক্ক বাঁশ থেকে তৈরি এই সমস্ত দ্রব্যাদি ছাউনির কাজে একাধিকবার পর্যন্ত ব্যবহার করা যায়। উপরে দেখছেন নৌকার ছইয়ের মতো আমরা যে ছাউনি দিয়েছি, এই ছাউনিগুলোতে 8 ইঞ্চি থেকে 1 ফিট দূরত্বে আপনারা 1 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট বাঁশের কাইম করে আপনারা এইভাবে দিয়ে দিবেন এবং এইভাবে উত্তর ও দক্ষিণেও আপনারা 1.5 ফুট দূরে দূরে এভাবে আড়া বা কাইম দিয়ে এবং মধ্যখানে যে 9 ফিটের পিলার রয়েছে, এই পিলারের সাথে মধ্যে একটি বাঁশ দিয়ে আপনারা এই ছাউনিটাকে ভালো করে বেঁধে দিবেন, যাতে করে বাতাসে এই ছাউনিটি উড়ে না যায় বা ঝড়ো বাতাসে এই ছাউনি নষ্ট না হয়। আমরা যখন এই ছাউনিতে পলিথিন দেব, এক পাশে আমরা পলিথিনকে ভালোভাবে চাপ দিয়ে বেঁধে আটকিয়ে দেব এবং আরেক পাশে এরকম আপনারা দেখছেন এই যে বাঁশ, এই বাঁশের সাথে এই পলিথিনকে বেঁধে দিয়েছি এভাবে সেলাই করে, যাতে করে ইচ্ছা করলে বাঁশকে মুড়িয়ে মুড়িয়ে আমরা এই ছাউনির পলিথিনকে সরিয়ে নিতে পারি। আবার যখন আমাদের প্রয়োজন হবে এই পলিথিনকে এই ছাউনির উপরে দিয়ে দিতে পারি। দর্শক, অনেকে এই ভুলটি করেন, এই পলিথিনকে একবারে আটসাট করে লাগিয়ে ফেলেন, কিন্তু যখন আপনার প্রয়োজন হয় এই পলিথিন খুলে ফেলার, তখন এই পলিথিনটি ছিঁড়ে যায়। দর্শক, এখন আপনারা জানবেন এই ছইয়ের মতো করে যেই পলি শেড নির্মাণ করলাম, এই পলি শেডের দৈর্ঘ্য এবং প্রস্থ কী হবে। দর্শক, যদি আপনি এই শেডের মধ্যে 2টি বেড করেন, অর্থাৎ প্রত্যেকটি বেড যদি 1 মিটার বা 2 হাত প্রস্থ হয় এবং এর মধ্যে যদি 1 ফুট নালা হয় এবং এরপরেও যদি আবার 1 ফুট নালা হয়, তাহলে সর্বমোট দৈর্ঘ্য দাঁড়ায় 2টি বেডে 3 ফিট 3 ফিট 6 ফিট এবং 3টি নালায় আরও 3 ফিট। তাহলে আপনার এই শেডের প্রস্থ হবে 9 ফিট এবং উত্তর ও দক্ষিণে দৈর্ঘ্য হবে আপনার পছন্দ মতো, অর্থাৎ আপনার জমি উত্তর ও দক্ষিণে যতটুকু লম্বা সেই অনুযায়ী। দর্শক, আমরা এখানে এই শেডটির মধ্যে এর প্রস্থ নিয়েছি 12 ফিট, অর্থাৎ আমরা এখানে 3 ফিটের 3টি বেড করব এবং এর ভিতরে 1 ফিটের নালা থাকবে এবং এর 2 পাশে 6 ইঞ্চির 2টি নালা থাকবে। দর্শক, আপনারা দেখছেন এই ছাউনির প্রস্থ আমরা 12 ফিট নিয়েছি। আপনারা দেখছেন এই 12 ফিট থেকে প্রথম 6 ইঞ্চি হবে নালা, তারপরে 3 ফিট হবে বেড, তারপরে 1 ফিট নালা, তারপরে 3 ফিট বেড, তারপরে 1 ফিট নালা, তারপরে 3 ফিট বেড এবং সর্বশেষে 6 ইঞ্চি নালা, যেই নালাটি চারদিকেই 6 ইঞ্চি গভীরতা এবং 6 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট হবে, যাতে করে বৃষ্টির পানিগুলো এই নালাতে এসে দ্রুত এই নালা দিয়ে বের হয়ে যায়। চলুন দর্শক, আমরা এখানে যারা এই ছাউনি তৈরি করে তারা কিভাবে ছাউনিটি তৈরি করছে আমরা তার অভিব্যক্তি জানবো। আমাদের সাথে রয়েছে মোহাম্মদ আব্দুল মালেক, যিনি এই ছাউনিটি তৈরি করছে, তার সহযোগী আরো 2 জন রয়েছে। আমরা মালেক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালেক ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা মালেক ভাই, এই যে ছাউনিটি তৈরি করছেন, এই ছাউনিটির দৈর্ঘ্য কত ফুট? 150 ফুট। 150 ফুট। আর প্রস্থ কত ফুট? 12 ফুট। 12 ফুট। আচ্ছা, এই 150 ফুট দৈর্ঘ্য এবং 12 ফুট প্রস্থের যে ছাউনি, এখানে তো আপনারা পাশে 7 ফুট লম্বা খুঁটি দিয়েছেন 2 পাশে। সর্বমোট এখানে খুঁটি লেগেছে কয়টি? 30টা। আর এই যে মধ্যখানে যে 9 ফিট দৈর্ঘ্য, এই 9 ফিট দৈর্ঘ্যের খুঁটি কয়টা? 15টা। তাহলে
7 ফিট দৈর্ঘ্যের 30টা এবং 9 ফিট দৈর্ঘ্যের বড় খুঁটি হচ্ছে 15টা, মোট 45টা খুঁটি। আচ্ছা, এই যে আপনারা এখানে 1 ফিট দূরে দূরে যে কাইম দিয়েছেন, এই কাইমগুলোর দৈর্ঘ্য কত? 15 ফিট। এভাবে 150 ফিটের মধ্যে মোট কতটি কাইম আছে? 155টা কাইম আছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, এই যে পিলারগুলো বা খুঁটিগুলো এটা কত ফিট দূরত্বে দিয়েছেন? 10 ফুট দূরে। 10 ফুট দূরে। এই যে আপনার এই যে 12 ফিট যে শেড বা ছাউনি, এটার জন্য তো আপনার এই ছাউনিটা তৈরি করেছেন 15 ফিট। পলিথিন কত ফিট? 15 ফিট। পলিথিন 15 ফিট। এই পলিথিন কি 15 ফিটই ছিল নাকি না 7.5 ফিট ছিল? 7.5 ফিট আর ছিল, মাঝখানে দিয়ে ফাইলানে 15 ফিট হইছে। অর্থাৎ মাছ আপনারা এক পাশ থেকে কেটে এটাকে ডাবল করে নিয়েছে, তখন এটা হয়ে গেছে 15 ফিট। এই যে ছাউনি, এটা কি তৈরি করা খুব কঠিন? যে না, খুব সহজ। যে সহজ। আচ্ছা, অর্থাৎ যে কেউ এই ছাউনি তৈরি করতে পারবে? অবশ্যই, যে কোনো লোককে পারা যায়। আপনি কি এই ছাউনি আর জীবনে কখনো তৈরি করছেন? যে না, এই প্রথম। আপনিও নতুন পেরে গেলেন নাকি? এভাবে আপনি যেহেতু পারছেন, সবাই পারবে। জি, অবশ্যই। আচ্ছা মালিক ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানলেন এই ছাউনি তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা মালিক ভাইয়ের কাছ থেকে জেনে নিলেন। আপনারা এইভাবে প্রতি বছর মে মাস আসলেই এইভাবে উঁচু সুনিষ্কাশিত জমিতে এই ছাউনির মধ্যে আপনারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পারেন। এছাড়া আপনারা আগাম শীতকালীন সবজি যেগুলো রয়েছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, সহ এরকম আগাম শীতকালীন ফসলগুলো কিন্তু এই শেডনেটের মধ্যে চাষাবাদ করতে পারেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নিই প্রতি শতক জমিতে তৈরি টানেলে সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি। দর্শক, প্রতি শতক জমিতে আপনারা এই যে টানেল বা বেড দেখছেন, এই টানেলে গোবর 50 কেজি, টিএসপি 1.5 কেজি, পটাশ 1 কেজি 200 গ্রাম, ইউরিয়া 2.5 কেজি, রোজিন দস্তা 50 গ্রাম, বিঙ্গু বোরন বা সলুবর বোরন 20 গ্রাম প্রয়োজন হয়। মাটির 15 থেকে 20 সেন্টিমিটার গভীরে কম্পোস্ট বা ভালোভাবে পচা গোবর সার প্রয়োগ করতে হয়। এছাড়া শেষ চাষের সময় সব টিএসপি ও অর্ধেক এমওপি সার মাটিতে সমানভাবে ছিটিয়ে দিতে হয়। চারা লেগে যাওয়ার পর অবশিষ্ট এমওপি সার একবার প্রয়োগ করতে হয়। একইভাবে ইউরিয়া সার 3 ভাগ করে 15 থেকে 20 দিন পর পর 3 বারে উপরি প্রয়োগ করতে হয়। দর্শক, ষষ্ঠ পর্বে আসছে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ, সেচ ও নিষ্কাশন এবং উপরি সার প্রয়োগ কৌশল। দর্শক, ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পঞ্চম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের পঞ্চম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।